স্কুল, বিদ্যালয়, শিক্ষার প্রাঙ্গণ যেখানে শিক্ষা নিতে পড়ুয়ারা আসেন, প্রধান শিক্ষক বা শিক্ষক তারা পড়ুয়াদের শিক্ষা দেন, কিন্তু সেই স্কুলে থেকেই প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দেওয়া হলো। কাকদ্বীপে স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদবি, প্রধান শিক্ষককে ধাক্কা মেরে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ সামনে আসে এবং সিসি ক্যামেরায় বন্দি স্কুল সভাপতির সেই দাদাগিরি। ছবিটা দেখাই আগে আপনাদেরকে। দেখুন প্রধান শিক্ষককে কিভাবে ঘাট ধাক্কা দিচ্ছেন। আর কে দিচ্ছেন ধাক্কা? কাকদ্বীপে স্কুল কমিটির সভাপতি। দেখুন সেই ছবি, প্রধান শিক্ষককে হেন ঘাট ধাক্কা। মিলন কান্তি পাল প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই, অর্থাৎ প্রধান শিক্ষককে এভাবে ধাক্কা দিচ্ছেন যিনি লাল কালারের শার্ট পরে রয়েছেন, স্কুল কমিটির সভাপতি। দেখুন কিভাবে ধাক্কা দিচ্ছেন প্রধান শিক্ষককে। আর এই ছবি কাকদ্বীপের, যেখানে স্কুল কমিটির সভাপতির হেন বেয়াদবি। স্কুলের মধ্যে যেখানে কচিকাচারা পড়ুয়ারা তারা পড়তে আসেন, তাদের সামনে এভাবে স্কুল শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষককে হেন ঘাট ধাক্কার কারণ কি? কি কারণে এই বেয়াদবি? প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট কিভাবে স্কুল প্রাঙ্গণে, বিদ্যালয়ে, শিক্ষার প্রাঙ্গণ, সেখানেই প্রধান শিক্ষককে হেন ঘাট ধাক্কা। কেন এই বেয়াদবি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপের যে ঘটনা, তাকে ঘিরে কিন্তু একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ঘৃণ্যতম ঘটনা বলে বলা হচ্ছে বিভিন্ন মহলে। এবং আজকে যেটা ঘটনা, যেটা ওই প্রধান শিক্ষক তিনি যেটা অভিযোগ করছেন যে আজকে দুপুরবেলা তানার যে পরিচালন কমিটি স্কুলের, সেই পরিচালন কমিটির সভাপতি তানার কাছে আসেন এবং একটা অভিযোগ তানাকে দিয়ে সই করতে চান এবং রিসিভ করাতে চান স্কুলের প্রধান শিক্ষকের কাছে। তিনি সেই প্রধান শিক্ষক কিন্তু সেটি রিসিভ করেননি। প্রধান শিক্ষক সেটা জানাচ্ছেন যে অভিযোগগুলো তাকে করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন, সেই কারণে তিনি রিসিভ করেননি এবং সেইখানেই কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয়। এবং তারপর যেটা সিসিটিভি ক্যামেরায় আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে প্রধান শিক্ষককে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে একেবারে স্কুলের যিনি একদম বর্তমান সভাপতি তিনি ঘাড় ধাক্কা দিচ্ছেন, একাধিকবার ঘাড় ধাক্কা দিচ্ছেন এবং তাকে একদম স্কুলের বাইরে বার করে দেওয়া হলো এবং এমনকি ফেলেও দেওয়া হলো, এমনটাই কিন্তু প্রধান শিক্ষক অভিযোগ করছেন। স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন এখনো। যদিও এই ঘটনায় যিনি অভিযুক্ত, যে সভাপতির কথা বলা হচ্ছে, তিনি কিন্তু এই পুরো ঘটনার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে স্কুলে ভ্রমণ করার নাম করে, ছেলেদের ভ্রমণের নাম করে একটা টাকা তোলা হচ্ছিল, তিনি সেই অভিযোগ করতে গিয়েছিলেন, সেখানে তাকে হেনস্থা করা হয়। সভাপতি এই অভিযোগ অস্বীকার করছেন, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পাশাপাশি প্রধান শিক্ষক যিনি আক্রান্ত, যিনি হাসপাতালে ভর্তি, তিনি কি বলছেন শোনা যাক। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন? এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে, সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। তবে এই অভিযোগ এই প্রথম নয়, আগেও স্কুলে ঢুকে দাদাগিরি স্কুল কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের, সেই ছবিটাও আপনাদের সামনে। 13 এপ্রিল সিসি ক্যামেরার ফুটেজ, সেই ছবি আপনারা দেখছেন। ত্রিদীপ বারুই, দেখুন সেই ত্রিদীপ বারুই পরিচালন কমিটির সভাপতি, তিনি প্রধান শিক্ষককে সরাসরি শাসানি দিচ্ছেন।
13ই এপ্রিলের সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদের সামনে, অর্থাৎ এর আগেও এই একই অভিযোগ সামনে আসে। না, এরকম ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই তো ঠিক হয়নি, কারণ একজন টিচারকে কেউ ঘাড় ধাক্কা দেবে এটা তো ঠিক নয়। সেটাই হোক, টিচারের সম্মান আছে, টিচারকে যদি কেউ ঘাড় ধাক্কা দেয় সেটা নিশ্চয়ই গর্হিত কাজ হয়েছে এবং ওখানকার মাঠের নেতৃত্ব বলবো এই বিষয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া। আর এবার দেখাবো ভাতা অমিল বিশেষভাবে সক্ষমের। ভাতা থেকে বঞ্চিত কেশপুরের অঙ্কিতা ঘোষ। দুয়ারে সরকার ক্যাম্পে ঘুরেও কোনো সুরাহা পাননি। সরকারি শংসাপত্র রয়েছে, কিন্তু তারপরেও বঞ্চিত অঙ্কিতা। কিন্তু কি কারণে বঞ্চিত? প্রতিনিধি শোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শোভনের কাছে যাব। শোভন, এই জায়গা থেকেই প্রশ্ন যে জট বা জটিলতা কোথায়? কেন সরকারি শংসাপত্র থাকা সত্ত্বেও বঞ্চিত অঙ্কিতা? প্রিয়াঙ্কা, দেখো যেটা প্রশ্ন উঠছে সেই যে অঙ্কিতা ঘোষ, কেশপুরের টিপুরদা গ্রামের যে অঙ্কিতা ঘোষ, খোকন ঘোষ ও শ্যামলী ঘোষের মেয়ে, তিনি 100% বিশেষভাবে সক্ষম এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে 21 বছর তার বয়স হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রতিবন্ধী যে ভাতা, বিশেষভাবে সক্ষমের যে সরকারি ভাতা, সেই ভাতা থেকে কিন্তু বঞ্চিত রয়েছে। এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে শুরু করে যে বিভিন্ন সরকারি ক্যাম্প হয় সুযোগ সুবিধা মানুষকে দেওয়ার জন্য, যে সমস্ত ক্যাম্প হয় সেই সমস্ত ক্যাম্পেও কিন্তু আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনিক উদাসীনতায়, যেটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনিক উদাসীনতাকেই মূলত তারা দায়ী করছেন এই যে অঙ্কিতা ঘোষ তার যে বঞ্চিত হওয়ার যে ঘটনা, তাতে কিন্তু সরকারি উদাসীনতাই রয়েছে, এমনটাই মনে করছেন পরিবারের লোকেরা। এবং তারা চান যে তাদের যে মেয়ে যে বিশেষভাবে সক্ষম এবং তাদের যে সার্টিফিকেট রয়েছে যে প্রতিবন্ধীর, তারপরেও কিন্তু তিনি বঞ্চিত রয়েছেন, তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে। বেশ, আমার মেয়ের হচ্ছে 20 বছর বয়সে গেল, ভাতা টাকা পাইনি। কতদিন ভুগছেন এই ভাতা টাকার জন্য? ওই তো 20 বছর। গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে, বিডিও অফিসে সবকিছু জমা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরু হয়নি। ওনার ভাতার টাকার জন্য আমি বিডিও অফিসে গিয়ে বলেছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলেছি। এবারে বিডিও অফিস থেকে কত দূর কি করছে সেটা খোঁজ নিয়ে দেখব। তার যে সিস্টেম, সেই সিস্টেমে যেতে বলা হয়েছিল, ওরা যেতে পারেনি। হয়তো আমরা দেবো ডিপার্টমেন্টকে ফর্মটা ফিল আপ করতে বললি যে পাওয়ার ব্যবস্থা কোনো অসুবিধা নেই। রাজ্যের তরফ গাফিলতি হয়েছে আর কি, এত গাফিলতি হওয়া উচিত হয়নি। 1000 টাকা পেলেও সেটা কিন্তু খাওয়া সুবিধা হতো। কৃষকদের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতি। সরকারি টাকা গিয়েছে বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ কার বিরুদ্ধে? স্থানীয় বিধায়কের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গত মার্চে শিলাবৃষ্টি হয়, তাতে ক্ষতি হয় চাষের। কৃষকদের ক্ষতিপূরণের জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ, সেই টাকা অনেক কৃষকই পাননি। ক্ষতিপূরণের টাকা ঢুকেছে বিডিও অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। সেই কর্মী হলেন আশিস দে, দাঁতন 1 নম্বর ব্লক অফিসের চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ, আবেদনকারীদের নথিতে গরমিল করে ক্ষতিপূরণের টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন চুক্তিভিত্তিক কর্মী আশিস দে। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে নিয়ে অভিযোগ জানিয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। 1000-2000 টাকা নয়, একটা 6 লক্ষ টাকা সে তার নিজের পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিল। তদন্তকারী অফিসাররা গেছিলেন, তারা নিশ্চয়ই লোকাল থানাকে বলতে পারতেন, লোকাল বিডিওকে জানাতে পারতেন, তারা জানাননি, তারা রাত্রে চলে গেছেন। লোকের সন্দেহ হয়েছে রাত্রে তার বাড়িতে কেন, এটা নিন্দনীয়। এটা যারা করেছে এটা ঠিক করেনি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার দাঁতনে জামুয়া এলাকায় চুক্তিভিত্তিক কর্মীর বাড়িতে যান তদন্তকারীরা। তখন সেখানকার কৃষকরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।
অ্যাপ্লাই করলাম, আমরা টাকা পেলাম না। বারবার অ্যাপ্লিকেশন করছি কিন্তু টাকা পাচ্ছি না। আপনারা রাত্রিবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসছেন এখানে ইনকোয়ারি করতে? শিলাবৃষ্টি, হ্যাঁ, তার যে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং তাদের ডেকেও পাঠানো হয়েছিল। বয়স্ক একজনের নামে ছিল। পোর্টালে যা রয়েছে সে অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম না। রিপোর্ট তৈরি হবে যে কি রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত জাহির আব্বাস খান। সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। ধৃত জাহির সেই বেসরকারি সংস্থার কর্মী। গ্রেফতারের পর জাহিরের দাদাগিরির বিরুদ্ধে সরব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। ধর্ষণ হ্যাঁ করেছিল, সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালেই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। জাহির আব্বাস খান নামে ওই ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রান্ত করেছে বিজেপি। সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস। অভিযোগকারীর দাবি, রবিবার তাকে জোর করে স্টোর রুমে নিয়ে যায় জাহির, সেখানেই তাকে ধর্ষণ করে। ধর্ষণ হ্যাঁ করেছিল, সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে জাহির আব্বাসের দাদাগিরির অভিযোগ। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। তাদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ বিষয়ে জাহিরই ছিল শেষ কথা। কোন কর্মী কোথায় কাজ করবেন, কে কখন কাজে আসবেন, কোন ডাক্তার গাড়ি পাবেন, ওষুধ কিভাবে আনা হবে, সবই হতো জাহিরের নির্দেশ মতো। বিরোধিতা করলেই দেখে নেবে বলে হুমকি। এখানেই শেষ নয়, হাসপাতালে ব্যবসাও চালাতো জাহির। সুপারের গাড়ি থেকে অ্যাম্বুলেন্স, সবই জাহিরের। কিন্তু এই জাহিরের এত দাপট হলো কিভাবে? হাসপাতালের কর্মীদের দাবি, বারবার সুপারের কাছে নালিশ করেও লাভ হয়নি। জাহিরের গ্রেফতারের পর সেই সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। আমরা এখানে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন। সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না। আমি ছিলাম না, আমি 1টার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে। আমরা সবাই থানায় গেছি। নিশ্চয় কিছু বড় লোকের মাথায় হাত আছে, নাহলে হবে না। না আমরা জানাই, অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেই না। কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি। এই ঘটনায় বেসরকারি ওই নিরাপত্তা সংস্থা কেন নিজে থেকে অভিযোগ জানায়নি তা জানতে চেয়ে সংস্থাকে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিএমওইচের রিপোর্ট গিয়েছে স্বাস্থ্য ভবনে। নিউজ 18 বাংলা। পঞ্চায়েতে দেওয়া বার্থ সার্টিফিকেট, অথচ পঞ্চায়েত বলছে সেই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নেই। কোথাও আবার পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট জাল। উত্তর 24 পরগনার 2 জায়গায় 2 অভিযোগ। পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট, তাতে পঞ্চায়েতের স্ট্যাম্পও রয়েছে। সেই পঞ্চায়েতই এখন বলছে সার্টিফিকেটগুলির রেজিস্ট্রেশন করা নেই। এতে বার্থ সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে বিপাকে উত্তর 24 পরগনার বাগজোলা পঞ্চায়েত এলাকার অনেকে। জন্ম সার্টিফিকেট পাবেন না, উল্টো পাল্টা হয়ে রয়েছে। আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। কেউ গিয়েছিলেন ভোটার তালিকায় নাম তুলতে, কেউ গিয়েছিলেন কাস্ট সার্টিফিকেট বানাতে। সবাই বাদুড়িয়ার বাগজোলার বাসিন্দা। 1-2 নয়, সংখ্যাটা হাজারেরও বেশি। তাদের মধ্যে শতাধিক পড়ুয়া। স্থানীয়দের দাবি, কখনো পঞ্চায়েত জানাচ্ছে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করা নেই, কখনো আবার বলছে রেজিস্ট্রেশনের খাতাটাই হারিয়ে গিয়েছে। আমরা বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। আমাদের পঞ্চায়েতে মিটিং আছে,
ওখানে একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হবে, কি হয় দেখা যাক, সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে আমাদের। উত্তর 24 পরগনার বারাসতে অন্য অভিযোগ, এখানকার একটি পঞ্চায়েত থেকে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরলে মানিক বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ছোট জাগুলিয়া পঞ্চায়েত থেকে। কেরল পুলিশের দাবি এই সার্টিফিকেটটি জাল। বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকে জাল নথি তৈরি করা হয়েছে। সার্টিফিকেটটি ইস্যু হয় 2021 সালে। সেই সময় ছোট জাগুলিয়ার প্রধান ছিলেন নুরুল হক। বার্থ সার্টিফিকেটে তার সইও রয়েছে। পঞ্চায়েতের 2 নম্বরই কাজ হয় না, বুঝতে পারছো? কি বলবো বলছো, অভিযোগ উঠলে আমি তো জানি না কিছু, আর ওই পঞ্চায়েতে ওরা বলতে পারবে, আমি সত্যি জানি না, আমি তো খুব একটা যাই না পঞ্চায়েতে, বুঝলেন। ছোট জাগুলিয়ার বর্তমান পঞ্চায়েত প্রধানকেও জিজ্ঞাসাবাদ করেছে কেরল পুলিশ। অনুপম সাহা ও জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর আগে সেপ্টেম্বরের বেতন তারা পাবেন। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, শারদোৎসবের আমেজে পশ্চিমবঙ্গ জুড়ে যখন উৎসবের রং ছড়িয়ে পড়ছে, তখনই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। সেপ্টেম্বরের মাসের বেতন তারা পাচ্ছেন কবে? দেখো, রাজ্যের অর্থ দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বশাসিত সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসেই 24 ও 25 সেপ্টেম্বর পাবেন। আগামী 26 তারিখ থেকে 7ই অক্টোবর পর্যন্ত পুজোর জন্য ছুটি পড়ছে, অর্থাৎ 26 সেপ্টেম্বর ছুটি পড়ে যাচ্ছে রাজ্য সরকারের সব দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থা। তার আগে 24 ও 25 সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন। অবশ্যই পুজোর আগে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি যারা পেনশন প্রাপক আছেন এবং যারা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ভাতা পান, আর্থিক সাহায্য পান, তাদের সেই টাকা 1 অক্টোবর দেওয়া হবে, তেমনটাই রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আজই এই নির্দেশিকা জারি করে বিভিন্ন জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের জানিয়েছে নবান্ন। বেশ, পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ আগাম বেতন তারাও পাবেন। বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন আগাম বেতন। সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে আগে ভাগেই। 26 সেপ্টেম্বর মিলবে বেতন আর পেনশন। দুর্গাপুজো আর দশেরার জন্য আগেই বেতন এবং পেনশন পাবেন তারা। রাজ্যে মোট 3,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন এবং তারাই 26 সেপ্টেম্বর এই বেতন পেয়ে যাবেন। কারোর থেকে পুরনো সোনা কেনার নামে টাকা নিয়েছিলেন, কাউকে আবার কম দামে সোনা বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে প্রায় 20 কোটি টাকা নিয়ে চম্পট। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নামকরা পুরনো সোনার দোকানের মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। স্ত্রী হয়েছেন, চোরের দিদি। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজার, এখানকার একটি সোনার দোকানের মালিকের বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সোমবার দোকানটি সিল করে দেয় পুলিশ। বেলদা বাজারের ডিএন ব্রাদার্স জুয়েলার্স এলাকার নামকরা সোনার দোকান, প্রায় 45 বছরের পুরনো। এই সোনার দোকানের মালিক কৌশিক কর্মকার, তার কথায় ভরসা করে অনেকে ঠকেছেন। অভিযোগ, কাউকে কম দামে সোনা বিক্রি করার নামে ঠকিয়েছেন, কাউকে আবার সোনা কেনার নামে ঠকিয়েছেন। সম্প্রতি কৌশিক কর্মকারের কাছে প্রচুর পুরনো গয়না বিক্রি করেন কোলাঘাটের আরেক সোনার দোকানের মালিক, যার বাজার মূল্য 2.5 কোটি টাকারও বেশি বলে দাবি। অভিযোগ, এত সোনা নিয়ে টাকা দেননি কৌশিক। এভাবে প্রতারণার শিকার 200-রও বেশি বলে দাবি। কয়েকদিন আগে সোনার দোকানে চড়াও হন গ্রাহকরা, তখন ব্যবসায়ী ছিলেন না, দোকানে ছিলেন তার দিদি এবং স্ত্রী। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি।
এরপর থেকে সপ্তাহ খানেক ধরে দোকান বন্ধ। চম্পট দিয়েছে কর্মকার পরিবার। অনেকেই থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আর এবার একটু আবহাওয়ার দিকে নজর দিই, কারণ একটানা বৃষ্টি আর এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস। এই ভোগান্তি চলবে কারণ আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, একটানা বৃষ্টির জেরে ধস। দার্জিলিংয়ের রিম্বিক ও লোধামায় ধস। লোধামার 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকায় বেশি ক্ষতি হয়েছে। কার্শিয়াংয়ের রংটং এবং তিনধুরিয়ার মাঝে একাধিক জায়গায় ধস। টয় ট্রেনের লাইনের উপরে গাছ উপড়ে পড়েছে। এর জেরে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ। সিকিমে বৃষ্টি, ভুটান পাহাড়েও বৃষ্টি। বৃষ্টি চলছে জলপাইগুড়িতেও। এর জেরে জল বেড়েছে তিস্তার। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, ধসে দুর্ভোগ। এই দুর্ভোগ চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও আবার অতি ভারী বৃষ্টিও চলতে পারে। বৃহস্পতিবারের পরে বৃষ্টি কমতে পারে, কিন্তু বৃষ্টি থামার কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 3 দিনে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। 18 তারিখের পরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মূলত তীব্রতা কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে 3 দিনের পরে এখন যেটা চলছে সেটা কমার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। আর কদিন পরেই তো পুজো, তবে এখনো আকাশের মুখ ভার। তাই কুমোরটুলিরও মুখ ভার চিন্তায় পুজো উদ্যোক্তারা। সেরা বর্ষা এই বছর দেখলাম, নাজেহাল করে দিয়েছে। প্রচুর পাখা লাগাতে হয়েছে শোকাবার জন্যে। রাস্তায় কয়েকটা ঠাকুর থাকে, এই প্লাস্টিক নামিয়ে দিলাম, এই প্লাস্টিক তুলে দিচ্ছি। আমার কাজটা হবে কি করে? আর কদিন পরেই দুর্গাপুজো। শরতে নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, এসবের লেশ মাত্র নেই। প্রতিদিনই আকাশে কালো মেঘ আর বৃষ্টি। আকাশের মুখ ভার, পুজো উদ্যোক্তাদেরও মুখ ভার। বছরের শুরুতে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি, কিন্তু পুজোর মুখে হচ্ছে ঝমঝমিয়ে। আলিপুরদুয়ারের শোভাগঞ্জ, এখানে বাসস্ট্যান্ড লাগোয়া মাঠে পুজো হয়। সেই মাঠে এখন জল জমে। এর মধ্যে মণ্ডপ তৈরি হবে কিভাবে, এ নিয়ে চিন্তা। মণ্ডপের কাজ বন্ধ হয়ে আছে একমাত্র সেই জলের জন্য। আমাদের এই পাড়ায় 400টি পরিবার আছে যারা এই একটি পুজোর উপরে ভরসা করে। একই ছবি জলপাইগুড়ি সদরেও। পান্ডাপাড়া পুজো প্রাঙ্গণে জল কাদা। কাজই করা যাচ্ছে না। রাত জেগে কাজ করবে, রাতে বৃষ্টি নামছে, সকালবেলা থেকে বৃষ্টি। কাজ করার জন্য একটা জায়গা করছি, সেখানেও বাইরের থেকে জল এসে ঢুকে যাচ্ছে। শিলিগুড়িতেও বৃষ্টি অসুর। ত্রিপল মাথায় কাজ করতে হচ্ছে, আর মণ্ডপ প্লাস্টিকে ঢাকা। রঙের কাজ আছে, বাইরে কালার করা আছে, সে কালারগুলো করা যাচ্ছে না, ফলে কাজটা খুব ধীর গতিতে চলছে। যদি বৃষ্টি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের মণ্ডপ কতটা কমপ্লিট করতে পারবো? মণ্ডপের বাইরে বেশ কিছু ড্রয়িং করা আছে, সেগুলো যে কোয়ালিটি থাকা উচিত ছিল তার থেকে অনেকটা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে রং ধুয়ে যাওয়ার জন্য। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও একই ছবি। মণ্ডপ তৈরিতে বৃষ্টি কাঁটা। প্যান্ডেল তো প্রায় করাই যাচ্ছে না, যখনই 2 দিন থামছে আবার 3 দিন বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টি পড়ছে, এতে তো প্যান্ডেলের একটা বিশাল ক্ষতি হচ্ছে। কখন শেষ হবে সেটা জানি না, যেহেতু সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো, বর্ষা যাবে না। যাদের জন্য পুজো তারাই যদি দেখতে না পায়, এর থেকে দুঃখের আর কিছু হবে না। যে বছরে পুজো দেরিতে থাকে
সে বছরে একটুখানি ইনডোরের কথা ভাবা হয়, যে বছর আগে থাকে ওপেন প্যান্ডেল, অথচ বৃষ্টিতে ক্ষতি হবে না এই রকম মেটেরিয়াল দিয়ে আমরা প্যান্ডেলটাকে তৈরি করার চেষ্টা করি। এবার দেখুন কুমোরটুলিতে কি অবস্থা। দুর্গাপুজোর আগে ব্যস্ততা চরমে, কিন্তু কাঁটা তো সেই বৃষ্টি। ঠাকুরের গায়ে যদি কোনো জল বা এরকম কিছু পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের টাচ আপ করতে হবে, তাতে আমাদের কাজের খুব হ্যাম্পারিং হয়ে যায়। এবার ওই রং বেরানো খুব চাপ হয়ে যায়, যেমন কালকে বৃষ্টি হয়েছে, মানে সিংহাসন গলে গেছে, এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমাদের সব শিল্পীদেরকেই হতে হচ্ছে। এই বৃষ্টি তো মোটামুটি শুনছি নাকি পুজোর মধ্যেই এই ডেলিভারির সময়তে বৃষ্টি হবে, প্লাস্টিক চাপা দিয়ে হয়তো আমাদের ডেলিভারি করতে হবে। নিউজ 18 বাংলা।